আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আমার পরিবারের সকলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন তাদের সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। এখানে হচ্ছে হাফ কেজির মতো হচ্ছে আদা আর হাফ কেজি হচ্ছে দেশি রসুন। এই রসুনগুলো এখন আমি ছিলে নেব, আর হচ্ছে আদাগুলো আমি একটু খোসা ফেলে নেব। তো এখানে আমার যখন আদা রসুনগুলো শেষ হয়ে যায়, মানে আমি 1 মাসের মধ্যে একবার করে এইগুলি আনি। আধা কেজি আদা এবং আধা কেজি রসুন, এটা আমি 1 মাসের জন্য আনি। 1 মাস আমার আধা কেজি আদা এবং আধা কেজি রসুনে চলে যায়। আমি হচ্ছে মাছের তরকারি রান্না এবং মাংসের তরকারি রান্না, আমি সব ধরনের তরকারি রান্নাতেই আদা রসুন বাটাটা ব্যবহার করি। সেজন্যই আমার পরিবারে মানুষ কম হওয়া সত্ত্বেও আমার আদা এবং রসুনটা পরিমাণে অনেক বেশি লাগে। তো এই তো আমি এখানে আদার খোসাগুলি ছিলে নিচ্ছিলাম। আর দেশি যে রসুনগুলো এনেছে ওই রসুনগুলো ছিলতে আমার অনেকটাই কষ্ট হয়েছে। দেশি রসুনগুলো অনেকটা ছোট ছোট, আর এই রসুনের কোয়াগুলো আরও ছোট। আর এই রসুনের কোয়াগুলো একটু একটু করে খোসা এড়িয়ে নিতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। অনেকটা সময় লেগেছে, প্রায় 1 ঘন্টার মতন সময় লেগেছে আমার এই আধা কেজি রসুন আর আধা কেজি আদা একদম খোসা ফেলে দেওয়ার জন্য। আমার এখানে সময়টা অনেকটা বেশি লেগে গেছে। আমি আবার বেশিক্ষণ বসে থাকলে আমার একটু মাজাটা লেগে যায়, মাজাটা একটু হালকা ব্যথা ব্যথা করে। মাঝখানে একবার উঠে একটু হেঁটে নিচ্ছিলাম। তো এই তো আমার জিরাটাও যে ফাঁকি ব্যবহার করি, জিরার গুঁড়াটাও শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম আজকে যখন ব্লেন্ডারটা করব, সাথে জিরাটাও আমি গুঁড়া করে নেই, তাহলে একদিনে সমস্ত ব্লেন্ডার করার ঝামেলা শেষ হয়ে যাবে। তাই আমি এখানে কিছু জিরাও একটু মচমচে করে নিচ্ছিলাম। আমি আর কি চুলার আঁচটা কমিয়ে তারপরে একটা প্যান দিয়ে সেটা ভালোভাবে গরম করে 10 থেকে 15 মিনিটের মতো জিরাটা চুলার উপরে দিয়ে, চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে চুলার উপরে রেখে তারপর আমি ঘন ঘন নাড়াচাড়া করছিলাম যাতে জিরাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে জিরাটা গুঁড়া করলে সেটা একদম কালচে হবে, তরকারিতে দিলে তরকারির কালারটাও কালচে কালচে হবে, দেখতে ভালো লাগবে না। সেজন্য আমি বারবার নাড়াচাড়া করছিলাম চুলার উপরে রেখেই। তো এই তো আমি আদা রসুন সবগুলি ছিলে তারপর কেটে পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করার জন্য নিয়ে এসেছি। তো এই তো আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। আর আমি ব্লেন্ড করা শেষ হয়ে গেলে একটি এয়ারটাইট বক্সে করে ঢিপে রেখে দেবো 1 মাসের জন্য। আর এখানে হচ্ছে এটা হচ্ছে পহেলা বৈশাখের আগের দিন। আগামীকাল যেহেতু পহেলা বৈশাখ ছিল, সেই জন্য আমি কিছু ইলিশ মাছ কিনেছিলাম পান্তা ইলিশ খাওয়ার জন্য। তো এই বাজার থেকে আমি এই ইলিশগুলো নিয়ে এসেছিলাম। 6টা ইলিশ আছে এখানে। এই ইলিশগুলো এনেছিলাম আমি পহেলা বৈশাখের জন্য। বাঙালি বলে কথা, বাঙালিদের তো বাংলা নববর্ষে ইলিশ পান্তা এগুলি তো থাকবেই, তা না হলে আবার কিসের বাঙালি। আর এই ইলিশটাকে আমি সরিষা ইলিশ রান্না করব বলে আমি ব্লেন্ডারের জারে কিছু কালো সরিষা নিয়ে নিয়েছি, আর একটা কাঁচামরিচ আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ আমি বলে দিচ্ছি, যারা সরিষা বাটাটা তিতার জন্য খেতে পারেন না, তারা এইভাবে 1টা বা 2টা কাঁচামরিচ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ব্লেন্ডারে দিয়ে সরিষাটা ব্লেন্ড করে নেবেন। এভাবে ব্লেন্ড করে নিলে কিন্তু সরিষাটা তিতা হয় না। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদেরকে আমি ছোট্ট একটা টিপস বলে দিলাম, সরিষা যাতে তিতা লাগে না এই কাজটা করলে আমি সেটা একটু বলে দিলাম। তো সরিষা বাটাটা এক সাইডে রেখে আমি একটু বেগুন ভাজি করার জন্য চলে এসেছি। বেগুন ভাজিতে আমি যেসব মশলা ব্যবহার করব সবগুলি একে একে দিয়ে আমি একটু সুন্দর করে মেখে নিচ্ছি। আজকে আমি রান্না করব বেগুন ভাজি, সরষে ইলিশ, গরুর মাংস, সাথে পান্তা। তো এই তো আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বেগুন ভাজিগুলি করার জন্য। আর তেলটা একটু গরম হয়ে গেলেই আমি প্যানে দিয়ে দিচ্ছি একটু একটু করে বেগুন। আমি সবগুলো বেগুন এখানে দিয়ে দিচ্ছি। মেয়েটা আজকে শাড়ি পরবে, মেয়ে বায়না ধরেছে। মেয়েটা আজকে স্কুলে যায়নি, স্কুল হচ্ছে খোলায় আজকে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, কিন্তু ও কোনো কিছুতেই অংশগ্রহণ করেনি। তাই ও স্কুলেও যাবে না, বাসাতেই আছে। তো ও বলছিল পহেলা বৈশাখে সবাই আম্মু শাড়ি পরে, আমাকে একটু শাড়ি পরিয়ে দাও। তো মেয়েকে আমি শাড়ি পরিয়ে দিব, মেয়ে একটু সাজুগুজু করবে। তারপর আবার বিকেলের দিকে মেয়েকে নিয়ে একটু বৈশাখী মেলায় যাব।
এই তো আমার বেগুনগুলো ভাজি হয়ে গিয়েছে, আমি একটু একটু করে বেগুন উঠিয়ে নিচ্ছি। আজকের এই সুন্দর একটি দিনে আমি আমার ছোট্ট নাতনি বুড়িটাকে অনেক বেশি মিস করছি। বারবার ওর কথা আমার মনে পড়ছে আর বুকের ভিতরটা চিনচিন করে উঠছে। কি করব, কিছুই করার নেই। নানু হয়েও আমি কাছে যেতে পারি না, দেখতে পারি না। তো এখানে সরিষা ইলিশ রান্না করার জন্য আমি সরিষাটা বাটা প্রথমে দিয়েছি, আর দ্বিতীয় পারে যেটা দিয়েছি এটা পেঁয়াজের বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি। এরপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ বাটা, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, এই সব কিছু দিয়ে আমি এখন মেখে নেব। সাথে কিছু কাঁচামরিচ ফালি দেবো। এখানে পেঁয়াজের বাটাটা যে এতটা বেশি দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু পেঁয়াজ বাটা অতটা বেশি না, পানির পরিমাণটা বেশি হয়ে যাওয়াতে এটা লিকুইডটা একটু বেশি হয়ে গেছে, তাই পেঁয়াজের পেস্টটা অনেকটা বেশি দেখা যাচ্ছে। আমি কিন্তু মাঝারি সাইজের 3টা পেঁয়াজ আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। পানির পরিমাণ বেশি হওয়ার কারণে এখানে অনেক বেশি বোঝা যাচ্ছে। তো আমি সব মশলার সাথে কাঁচামরিচ ফালি করে দিয়ে সাথে সয়াবিন তেল দিয়ে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। এটা মাখিয়ে যদি 1 ঘন্টার মতন রেখে দিতে পারেন তাহলে এটার টেস্টটা অনেক ভালো আসে। আমি কিন্তু রেখে দিইনি, আমার একটু তাড়াহুড়ো ছিল, তাই আমি সাথে সাথেই অল্প কিছু পরিমাণ পানি দিয়ে তারপর চুলায় আমি জালটা জ্বালিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে সরষে ইলিশটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি সরষে ইলিশ রান্না করাতে কিন্তু একদমই পানির পরিমাণ কম দিয়েছিলাম, যেহেতু সরষে ইলিশটা রান্না করার সময় ইলিশের গা থেকে অনেকটা পানি বের হয়, আর সেই পানিতেই সরষে ইলিশটা রান্না হয়ে যায়। সেই জন্য আমি পানির পরিমাণটা কমিয়ে দিয়েছিলাম। তো সরষে ইলিশ রান্না করা শেষ করে আমি চুলায় আর একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে গরুর মাংস রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সাথে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লবঙ্গ, সব কিছু দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিলাম। আর তারপর পেঁয়াজ কুচি দিয়ে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমার বড় মেয়েটা শারীরিকভাবে একটু অসুস্থ, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। যেহেতু আমার মনটা আমার মেয়ের কাছে গিয়ে পড়ে আছে, এই অসুস্থ শরীরেও ও বাচ্চাকে সামাল দিচ্ছে, আবার সংসারের সমস্ত কাজকর্ম করছে। ওর অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। এত দূরে থাকে যে মন চাইলেও আমি ওর কাছে যেতে পারি না, নাতনিটাকে একটু আদর করতে পারি না, ধরতে পারি না, ওকে কোনো হেল্প করতে পারি না। মন চাইলেও কিছুই করার নেই, মনকে সান্ত্বনা দিয়ে সবুর দিয়ে ওভাবেই থাকি। কিন্তু মন তো সে তো উড়াল পাখির মতো, একবার এখানে তো একবার ওখানে, এভাবেই দৌড়াদৌড়ি করে। তো সারাক্ষণ মেয়ে আর নাতনি বুড়িটার কাছে আমার মনটা পড়ে থাকে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুম আসার আগ পর্যন্ত কতবার ভিডিও কল দেই নাতনি বুড়িটাকে দেখার জন্য। একদম কলেজে টানচান আনচান করে, কখন একটু দেখবো, কখন একটু কথা বলবো, তারপর মনে একটু শান্তি পাবো। কথা বলার পর মনে তো শান্তি পায় না, মনে আরও ওকে কাছে পাওয়ার, জড়িয়ে ধরার, আদর করার আকাঙ্ক্ষা অনেক আরও বেশি বেড়ে যায়। পেঁয়াজটা হালকা একটু ফ্রাই করে নিয়েছি, মানে একটু নরম হয়েছে, একদম ব্রাউন কালার হয়নি। একটু নরম হয়ে যাওয়ার পর তারপরে আদা রসুনের পেস্ট আর সমস্ত মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর আমি পানির পরিমাণটা বেশি করে দিয়ে ঢেকে দিয়েছিলাম। পানির পরিমাণটা বেশি দেওয়ার কারণ হচ্ছে, পানিটা আমি বেশি করে দিয়ে ঢেকে দিয়েছি, আমি 10 থেকে 12 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব, যার কারণে আমি এখানে পানির পরিমাণ বেশি দিয়েছি। আর এতক্ষণ মশলা কষার কারণ হচ্ছে, আমি যে কোনো তরকারিতে মশলাটা অনেকটা বেশিক্ষণ টাইম নিয়ে আমি কষাই। এখানে বেশিক্ষণ কষিয়ে নিলে পরে মশলাটা, তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে। যার কারণে আমি অনেকটা সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করে আমি মশলাটা অনেকক্ষণ কষাই, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে আসে। তো এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছিলাম রান্না করার জন্য। তো আমি এখানে কিন্তু অফ ক্যামেরাতে আরেকবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোটা শেষ পর্যায়ে আমি এখানে বিভিন্ন বাদাম বাটা দিয়ে দিলাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, আমি বিভিন্ন ধরনের বাদাম পেস্ট করে দিয়ে দিলাম। আর বাদামটা পরে দেওয়ার কারণ হচ্ছে, বাদাম দিলে আর বেশিক্ষণ মাংসটা কষানো যায় না, লেগে যায় নিচে, সেই জন্য বাদামটা পরে দিলাম। আর বাদামটা দেওয়ার পরে কিছু রসুন দিয়ে দিলাম আর কিছু আলু দিয়ে আবারও বেশ ভালোভাবে আমি আরেকটু কষিয়ে নেব। এখানে বাদাম দেওয়ার কারণে নিচে বারবার লেগে যাচ্ছে, আর আমি বারবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। পহেলা বৈশাখের জন্য তো ইলিশ মাছে হাতই দেওয়া যাচ্ছে না। ইলিশ মাছের কিন্তু আকাশ ছোঁয়া দাম, প্রচুর দাম বেড়ে গেছে ইলিশ মাছের, শুধুমাত্র বৈশাখের কারণে। বৈশাখটা চলে গেলে হয়তো বা ইলিশ মাছের দামটা কমে যাবে। এখানে তরকারিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি পাশের চুলায় গরম পানি দিয়ে রেখেছিলাম।
একদম ফুটন্ত গরম পানি চুলার পাশের চুলায় ছিল, সেই ফুটন্ত গরম পানিটাই আমি মাংসে অ্যাড করে দিচ্ছি। মাংস রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য। গরম পানিটা ব্যবহার করলে পরে মাংসটা যত বেশি স্বাদ হয় তত বেশি সফট হয় এবং খেতে অনেক বেশি স্বাদ লাগে। এই তোমার মাংসটা হয়ে গিয়েছে। এখন আমি উপর দিয়ে জিরা গুঁড়া, মাংসের মশলা, গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিয়ে এখন আমি নামিয়ে নিব। রান্নাটা কোনোভাবে শেষ করে একটু ফ্যানের নিচে বসে রেস্ট করে তারপর আমি গোসল করতে চলে গিয়েছিলাম। গোসল করে আমি নামাজটাও পড়িনি, কারেন্ট থাকে না, কারেন্ট অনেক প্রবলেম করে। যেহেতু কারেন্ট আছে তাই আমি ভাবলাম আগে ভয়েস ওভার করে ভিডিওটা আগে আপলোড দিয়ে তারপর আমি নামাজ পড়তে বসি, যেহেতু কারেন্টের কোনো গ্যারান্টি নেই, যখন মন চায় তখনই চলে যায়। আর একবার কারেন্ট চলে গেলে পরে 2-3 ঘন্টায় কারেন্ট আর আসে না। সেই জন্য আগে আমি ভিডিওটা আপলোড করার জন্য বসে গেলাম। তো এই তো আমার সব কিছু রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। টেবিলে সাজিয়ে রেখে তারপর আমি ভিডিওটা দেখাচ্ছি। এই তো সব কিছু আমি দেখিয়ে দিলাম। কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমাকে বিদায় নিতে হবে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।